সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সদল পাল। আপনাদের সাথে আজকে দারুণ একটা জিনিস শেয়ার করতে চাই। আপনাদেরকে দেখাতে চাই যে একজন শিক্ষার্থী সে কতটা অ্যাডভান্স লেভেলের চিন্তা করতে পারে। ঠিক তেমন একজন শিক্ষার্থীর সাথে আমরা আজকে কথা বলবো, যিনি বিএসসি নার্সিং এর ৩য় বর্ষে অধ্যয়নরত। আমাদের সাথে যুক্ত আছে সিজান খান। সিজান, আপনাকে ওয়ালাইকুম আসসালাম। সিজান বিএসসি নার্সিং এর ৩য় বর্ষের শিক্ষার্থী। তার সাথে আমরা আজকে নার্সিং এর টুকিটাকি কিছু বিষয় নিয়ে আমরা কথা বলব এবং আমরা চাই যে যারা তরুণ যারা আছে, যারা শিক্ষার্থী যারা আছে, তারা যেন পড়াশোনা অবস্থায় এই বিষয়গুলো যেন চিন্তা করতে পারে, ভাবতে পারে, যেমনটা সিজানের কাছ থেকে আমরা আজকে জানবো এবং সিজান সবাইকে জানাতে চায় বিষয়টা। আমি একদম প্রোগ্রামের শুরুতেই বলে নিচ্ছি, সিজান একজন স্টুডেন্ট, বিএসসি নার্সিং এর ৩য় বর্ষে পড়াশোনা করে। ওর এই জায়গা থেকে ওর চিন্তাকে আপনাদের প্রায়োরিটি দিতে হবে। ও কি চিন্তা করতেছে, ও ধরেন ও এখন যে চিন্তাটা করতেছে, এই ক্যামেরায় আসার আগে তোর সাথে আমার কথা হয়েছে বা আমরা কি টপিক নিয়ে কথা বলবো, সেই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি তো ও এখন যে চিন্তাগুলো করতেছে বা যে আলাপগুলো করবে, এই আলাপটা আজ থেকে প্রায় 10 বছর বা মিনিমাম 5 থেকে 7 বছর পরে ওর এই চিন্তা করার কথা। মানে আমাদের সমাজের পার্সপেক্টিভ অনুযায়ী, মানে আমাদের সমাজের বা আমাদের সোসাইটির একটা চিন্তা ভাবনা থাকে যে আমরা যারা ছোট, যারা আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলতে পারবো না, ওটা বড়দের বিষয়। আমরা সবসময়ের জন্য চাই এই জায়গাগুলো থেকে একটু বের হয়ে আসতে। তো আমার মনে হয়েছে সিজান ঠিক তেমনই একটা ছেলে। এর জন্য ব্যক্তিগতভাবে ওর সাথে আমার খুব বেশি কোনো পরিচিত না, মোটামুটি ভাবে অনলাইনের মাধ্যমেই পরিচিত। তো আমরা একটা পর্যায়ে আমরা পরিচিত হলাম, আলোচনা করলাম, তো পরে আমরা চিন্তা করলাম এরকম একটা বিষয় আলোচনা করা যেতে পারে। এবং সিজান দেখি যে নার্সিং এর এই বিষয়গুলোকে নিয়ে খুবই এক্সাইটেড এবং সে খুবই এই বিষয়গুলো নিয়ে খুবই সচেতন। তো যাই হোক, আমরা কথা না বাড়ে আমরা মূলত চলে যেতে চাই। সিজান, প্রথমে জানতে চাই যে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই নাকি? আমাদের প্রথমে আপনার কাছে আমাদের জানতে চাই যে নার্সিং এর যারা নার্স, তারা কি ডাক্তারদের সহকারী? প্রথমেই আপনাকে ভাইয়া ধন্যবাদ জানাতে চাই আমি আমাকে এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত করার জন্য। তা আপনি খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমাকে করছেন, যেটা আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মানে অনেকে এরকম মনে করে, বাট আমি আমার কথায় না, আমি হচ্ছে ডিরেক্ট একদম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এর কথায় আসি। সেখানে বলা আছে নার্সেস আর অটোনোমাস প্রফেশনালস। এখন অটোনোমাস বলতে আমি যেটা বুঝি স্বশাসিত। এখন যারা হচ্ছে একটা স্বশাসিত প্রফেশনাল বা প্রফেশনের মধ্যে আছে, তারা কখনো অন্য কোনো প্রফেশনের বা অন্য কোনো প্রফেশনালের সহকারী হতে পারে না। এখন WHO বা আমরা যেই বইগুলো পড়ে হচ্ছে বড় হচ্ছি আমাদের প্রত্যেক ইয়ারে, সেইখানে আমাদের যে নার্সিং এর যে বেসিক ফাংশন গুলো আছে, সেইখানে বলা আছে যে নার্সরা নিজেদের জ্ঞান, দক্ষতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে স্বাধীনভাবে কাজ করে। তো যেই প্রফেশন স্বাধীনভাবে কাজ করে, সেই প্রফেশন কখনো কারো সহকারী হতে পারে না। আর আরেকটা কথা আমি বলতে চাই, হেলথ কেয়ার ইজ নেভার এ ওয়ান ম্যান শো, ইটস এ টিম হোয়ার এভরি রোল সেভস লাইফস। তো এইখানে কাউকে সহকারী, সহযোগী এরকম মনে না করে প্রত্যেকটা রোল যারা প্লে করতেছে, হোক সে ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট, ডিএমএফ বা অন্য যারা যারা আছে, প্রত্যেকটা রোলসই মানে জীবন বাঁচানোর ক্ষেত্রে অবদান রাখে। বাট নার্স ডাক্তার সহকারী না, ডিরেক্ট উত্তর আর কি। আচ্ছা, আমরা তারপরে যদি একটু জানতে চাই যে বাংলাদেশে আসলে নার্সিং পড়ার জন্য কি কি কোর্স আছে, আমাদের যারা অডিয়েন্স আছে একটু আপনার কাছ থেকে একটু বিষয়টা ক্লিয়ার হোক। খুব সুন্দর প্রশ্ন ভাইয়া। মানে এছাড়াও যারা নাকি ইন্টার পাস করবে, তারাও এই প্রশ্নটা মাথার মধ্যে রাখে, কি কি কোর্স আছে, আমি কোন কোর্সে যাবো, কি কি করা যেতে পারে। তো প্রাইমারিলি মানে মানুষ যেটা জানে যে 3টা কোর্স আছে: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং বিএসসি ইন নার্সিং। আমি যেমন বিএসসি ইন নার্সিং এ পড়াশোনা করছি, যেটা হচ্ছে বেসিক কোর্স। আর একটা আছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি। আর শুধু ডিপ্লোমা ইন মিডওয়াইফারি যে কোর্সটা আছে, সেটা আমাদেরই অংশ, তারাও সেবামূলক কাজ করে, বাট তারা কিন্তু নার্স হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এটা
নার্সিং এর কোর্স বলা যাবে কিনা আমার ব্যক্তিগত ভাবে এটা আমি বলতে পারবো না। তারা হচ্ছে, তাদের পরিচয় হচ্ছে তারা মিডওয়াইফ হবে, ঠিক আছে, মানে যারা হচ্ছে ধাত্রীবিজ্ঞানে যে পড়াশোনাটা তারা করে আর কি। তো মেইনলি প্রাইমারি দুটো কোর্স, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এন্ড বিএসসি ইন নার্সিং। আচ্ছা। এর পরবর্তীতে হচ্ছে এই পড়াশোনা নার্সিং নিয়ে মাস্টার্স করা, যেটাকে হচ্ছে এমএসএন বলে, এবং নার্সরা এমপিএইচও করতে পারে, মাস্টার্স অফ পাবলিক হেলথ, এবং পরবর্তীতে ডক্টরেট ডিগ্রি পিএইচডি পর্যন্ত নার্সিং হচ্ছে বিস্তৃত উচ্চশিক্ষার ক্ষেত্রে। আমাদের যেই আগে যে আমাদের পিজি হসপিটাল নামে হসপিটাল লাগে চিনি, সেখানে কিন্তু অলরেডি আমাদের নার্সিং এর পিএইচডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আমরা এখন একটু আমাদের দেশের বাইরের বিষয়টা নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমরা কিন্তু অনেক সময় জেনে থাকি যে বাইরের বিভিন্ন কান্ট্রিতে আপনার নার্সরা সরাসরি প্র্যাকটিস করতে পারে, রোগী দেখতে পারে, জি জি প্রেসক্রিপশন করতে পারে। জি, আপনি কি বলতে পারবেন যে আসলে কোন কোন দেশে বা এই বিষয়টা নিয়ে যদি একটু আপনি ক্লিয়ার একটা আইডিয়া দিতে পারেন? অবশ্যই ভাই। আমাদের দেশে তো এই আইন বা এই মানে রুলসটা নাই, বাট বিশ্বের যত উন্নত কান্ট্রি আছে, যত উন্নত দেশ আছে, লাইক হচ্ছে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, কানাডা, এই ধরনের যত উন্নত দেশগুলো আছে, এই সব জায়গায় আফটার কমপ্লিটিং দ্য বেসিক কোর্স, মানে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে একটা পোস্ট রেজিস্ট্রেশন পরীক্ষা দেওয়া লাগে। দেওয়ার পরে হচ্ছে তখন ওইটাই পাস করার পরে তারা হচ্ছে নার্স প্র্যাকটিশনার বলে আর কি। তখন তারা হচ্ছে নিজেরা ডিজিজ ডায়াগনোসিস করতে পারে এবং মেডিসিন প্রেসক্রাইব করতে পারে। কিন্তু আমাদের দেশে এই রুলসটা এখনো চালু হয় নাই। আহ এর এর পিছনে আর অনেক কথাবার্তা আছে, বাট বিশ্বের সমস্ত উন্নত কান্ট্রি গুলোতে হচ্ছে এটা মানে নার্সরা প্রেসক্রিপশন করতে পারে। এটা বাংলাদেশে অনেক মানুষ শুনলে হচ্ছে আকাশ থেকে পড়বে যে নার্সরা প্রেসক্রিপশন করতে পারে। তো এটার প্রমাণটা কি? এখন দেখেন, প্রমাণ বলতে এখন আমার অনেক টিচার বা আমার সিনিয়র যারা ভাইয়েরা আছে, যারা বাইরে উচ্চশিক্ষার জন্য গেছে, ওখানে জব করতেছে, তাদের কাছে যখন আমি এই ব্যাপারটা নিয়ে জানতে চাই, তাদের কাছে আমি বলি যে একটা প্রেসক্রিপশনের ছবি বা এরকম কোনো দেওয়া যায় কিনা। তো তারা আমাকে একটা জিনিস বলে যে ভাইয়া, বাংলাদেশে যখন হসপিটালে থাকো দেখো তো যে যখন রুগী হচ্ছে ডক্টরের চেম্বার থেকে বের হয়, হোক রিপ্রেজেন্টেটিভ ওষুধ কোম্পানির লোক, মানে ভুলাই ভুলাই সেই প্রেসক্রিপশনের ছবি তুলতেছে, তাদের ওষুধ লিখতেছে কিনা দেখতেছে, তাই না? তো এইখানে কনফিডেন্সিয়ালিটি কোনো কিছু মেনটেনই করে না। বাট এই যে যে রুগীর একটা প্রেসক্রিপশন, এটা কিন্তু অনেক কনফিডেন্সিয়াল একটা জিনিস, গোপনীয়তা রক্ষা করতে হবে। ইভেন বাইরের কান্ট্রিতে হচ্ছে এটা আইনত দণ্ডনীয় অপরাধ, এটা কেউ কল্পনাই করতে পারে না যে আমি একটা রোগীর প্রেসক্রিপশনের ছবি আমি অন্য কাউকে দিব। বাট আমি যেটা করতে পারি, আমাদের যেরকম বিএনএমসি আছে, আমাদের নার্সিং রেজিস্ট্রেশন পরীক্ষা এগুলো যেগুলো নিয়ন্ত্রণ করে যে সংস্থাটা, তো আমি যদি ইউকের কথা বলি, সেখানে এনএমসি আছে বিএনএমসির মতো, যেটাকে বলা হচ্ছে নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল। সেখানের অফিসিয়াল ওয়েবসাইটের যে নার্স যারা প্র্যাকটিস করে, তাদের ওইখানে যে প্রসেসটা আছে কিভাবে কি করতে হয় বা করতে পারে কিনা, সেই স্ক্রিনশটটা আমি আপনাকে দিয়ে দেবো, আপনি কমেন্ট বক্সে দিয়ে দেন, সবাই দেখিয়ে দেবেন। আচ্ছা, আমরা মোটামুটি একটা ধারণা পাইলাম। এখন জি জি। আমি যদি আপনার কাছে জিজ্ঞাসা করি যে মানে নার্সিং পেশাটা কি শুধু মেয়েদের জন্য? মানে আমি এটা কেন জিজ্ঞেস করতেছি, আচ্ছা, আপনিও জানেন ভালোভাবে। জি বলেন। আমি আরেকটু কথা এখানে বলতে চাই, একটু লেন্দি হবে শুধু এই প্রশ্নটা, কারণ এখানে একটু কথা বলার মতো আমি মনে করি, আমার কাছে মনে হচ্ছে। আমি কি একটু বলতে পারবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, হ্যাঁ। ওকে। আচ্ছা, আজকে আমি মনে করি বাংলাদেশে খুব দ্রুত এই যে যে এনপি বা নার্স প্র্যাকটিশনার যে ব্যাপারটা আছে, এটা চালু করাটা খুব বেশি জরুরি। কেন জরুরি আমি একটু বলি। আজকে আমি ক্লিনিক্যাল প্র্যাকটিস যখন করি, আমি দেখলাম হসপিটালে সবাই রোগ নিয়ে ভর্তি হয়েছে। ধরলাম একটা রোগী রাত 12টার সময় কোনো কমপ্লিকেশন শুরু হয়ে গেছে। এখন আমি বেসিক কোর্স করছি, গ্রাজুয়েশন করছি, আমার কিন্তু একটা বেসিক ধারণা আছে মেডিসিন সম্পর্কে, তাই না? আমি ফার্মাকোলজি পড়েই তো আমি পাস করেই তো আমি নার্স হইতেছি। তাই আমি বুঝতেছি যে এখন রোগীর ব্যথা উঠছে, আমি এখন এই ব্যথার ওষুধটা আমি প্রেসক্রাইব করতে পারি। কিন্তু দেখা যাচ্ছে কি ম্যাক্সিমাম সরকারি হসপিটালে কিন্তু যে ওয়ার্ডে যে মেডিকেল অফিসার থাকে সবসময় কিন্তু থাকে না ভাই, এটা মানতে হবে ভাই। আপনি আমি এটা বলতেছি, জানি না কি হবে, বাট সরকারি ম্যাক্সিমাম হসপিটালে হচ্ছে ওয়ার্ডে মেডিকেল অফিসার থাকে না। দেখা যায় ওই টাইমে হচ্ছে সবকিছু নার্সের উপরে পড়ে, কিন্তু নার্সের কিন্তু কোনো ওষুধ দেওয়ার রাইট নাই, নিজে থেকে প্রেসক্রাইব করে রাইট নাই। তখন বলো অমুক রুমে যাও, দেখো ডাক্তার আছে কিনা, বা ইমার্জেন্সিতে একটু যাও, যে ফাইলটা দেখাই না, সেই সমস্যা হচ্ছে বলো, এটা করা যায় কিনা। ওই টাইমে যদি রোগী মারা যায় দেখবে কে?
তখন তো নার্সের উপরে ক্ষিপ্ত হয়ে আসবে যে সব দোষ নার্সের, নার্স দেখে নাই, কিছু করতে পারে নাই, একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে, দেখেন, নর্মাল যে প্রবলেম গুলো আছে, জ্বর, ঠান্ডা, কাশি, ব্লাড প্রেশারের যে প্রবলেম গুলো আছে, ডায়াবেটিস, আরো এই ধরনের যে বেসিক প্রবলেম গুলা, এইগুলা কিন্তু ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে রোগীরা কিন্তু থেমে যাচ্ছে, সময় অপচয় হচ্ছে। তো এই জিনিসগুলা যদি মানে নার্সরা যখন দেখি এই প্র্যাকটিসটা যদি করতে পারে, বাংলাদেশে যদি এই ব্যবস্থাটা হয় হায়ার এডুকেশনের মাধ্যমে, তখন কিন্তু এই জিনিসটা চাপটা কমবে। প্লাস এই ছোটখাটো সমস্যা যদি কোনো রুগী যদি চেম্বারে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা অ্যামাউন্ট তাদেরকে খরচ করতে হয় চেম্বারে গেলে। তখন দেখা যাবে রোগীর কিন্তু কষ্টটাও কমবে এবং সময়ের যে অপচয় সেটাও কিন্তু কমবে। তো সেই জায়গা থেকে আগে হচ্ছে যে ডাক্তার নার্সের সাথে যে হচ্ছে রুগীর যেই অনুপাতটা যে কম, যে পরিমাণ দরকার, এটা আগে সরকারের ফুলফিল করতে হবে। তারপরে এই জিনিসটা নিয়ে আসলে খুব দ্রুত এটা দেখা উচিত আর কি। তাহলে হেলথ কেয়ার সিস্টেমটা হচ্ছে সামনের দিকে আগাবে। আচ্ছা, এটা খুব একটা মানে এই যে সিজন আপনার এই যে থিঙ্কিং বা আপনার এই যে কথাগুলো আপনি বললেন, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই আলাপটা এর আগেও আমি একবার তুলছিলাম, যে এগুলো অনেক অনেক বড় আলাপ, ঠিক আছে। এই আলাপগুলো আমরা আস্তে আস্তে যাব। আমাদের হেলথ সেক্টরের কিছু মানে কিছু একটু ঝামেলা আছে বেশ কিছু জায়গাতে, ঠিক আছে। মুষ্টিমেয় কিছু মানুষজন এই জিনিসগুলোকে একটু মানে কুক্ষিগত করে রাখতে চায়। এটা পরের আলাপ। আমরা নেক্সট প্রশ্নে আসি। নেক্সট যে অবশ্যই। বিষয় আপনার কাছে জিজ্ঞেস করতে চেয়েছিলাম, যে মানে নার্সিং পেশা বা নার্সিং প্রফেশন মানে এটা কি শুধু মেয়েদের জন্য? মানে এটা কেন বলতেছি, আপনি একটা জি, খেয়াল জি, করবেন বা আমিও জানি, যে অ্যাডমিশন থেকে শুরু করে হয়তো বা বিপিএসসির যে নিয়োগগুলো হয় সেখানেও বুঝি 10% বুঝি ছেলেদেরকে নেওয়া হয়। মানে এই বিষয়টা আসলে কেন? কারণ কি আমরা দেখি যে হসপিটালে কিন্তু 10% পুরুষ রোগী থাকে না, কিন্তু মিনিমাম জি, জি। কাছাকাছি থাকে, কিন্তু প্রায় ফিমেল মেল কিন্তু প্রায় 50% সমান না হলেও কাছাকাছি থাকে কিন্তু। মানে এই জি, বিষয়টা জি, নিয়ে জি। আপনাদের কোনো আলোচনা বা আপনার কোনো থিঙ্কিং বা মতামত আছে কিনা? এইটা তো আমাদের দেশে অনেক বড় একটা প্রবলেম। প্রথমত হচ্ছে 10% মেইল নার্স থাকার কারণে মানুষ মনে করে যে এটা হচ্ছে শুধুই মেয়েদের পেশা। বাট ব্যাপারটা কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি অ্যাজ এ বিএসসি নার্সিং স্টুডেন্ট সামনে বসে কথা বলছি, তার মানে কিন্তু এখানে জেন্ডার ডিফারেন্স করা যাবে না। মানে ছেলে মেয়ে উভয় হচ্ছে নার্স। বাট আমাদের দেশে দেখেন হসপিটালে গেলে ফিমেল নার্সকে সিস্টার বলতেছে। আমাকে অনেক সময় অনেক যারা নাকি এবার কি বুঝে না বা বুঝে অনেকে ব্রাদার বলে ডাক দেয়। ঠিক আছে, আমি কিন্তু অবশ্যই একজন এসে আমাকে ভাই বলে ডাকতে পারে, আপনাকে ভাই বলে ডাকতেছি। বাট প্রফেশনাল জায়গায় কিন্তু প্রফেশনাল যে কোডটা, প্রফেশনাল যে ব্যাপারটা কিন্তু মেনটেন করতে হবে ভাইয়া, তাই না? তো সব থেকে এইটা একটা প্রবলেম হয়ে যায়। কিন্তু প্রবলেম কি হয়, এই যে 10% নার্স একদম ভর্তি পরীক্ষা থেকে শুরু করে চাকরির নিয়োগ পর্যন্ত, এটা একটা বড় সমস্যা। কিরকম, হসপিটালে আমি ক্লিনিক্যাল প্র্যাকটিস করার সময় যতটুকু আমি দেখেছি, মেল এবং ফিমেল পেশেন্টের যে রেশিও, এটা কিন্তু 50-50 থাকে, খুব বেশি কম হয় না, সবাই অসুস্থ হয়। তো যখন আমি মেডিসিন ওয়ার্ডে ডিউটি করি, আমি তখন তো ফার্স্ট ইয়ারে করি, তখন এই অভিজ্ঞতাটা আমার হয়। তখন থেকে আমি এটা নিয়ে ভাবি যে আমি ডক্টরের অর্ডারে দেখলাম যে ক্যাথেটারাইজেশন করতে বলছে, মানে প্রস্রাবের রাস্তা নল পড়াবো। এখন আমি তো ফার্স্ট ইয়ার হিসেবে আমি তো এখন ওটা শিখি নাই, পারি না। তো ওইখানে আপু আছে, কিছু স্টাফ আছে, তো তারা তো আর একটা পুরুষ মানুষের ক্যাথেটার করতে পারে না। তখন তারা বলতেছে হচ্ছে ইমার্জেন্সিতে যান, দেখেন এখান থেকে আপনি নিয়ে আসতে পারেন কিনা, কোনো ছেলে পান কিনা, ছেলে নার্স বা স্টুডেন্ট বা কোনো ওয়ার্ড বয়। তখন দেখা যাচ্ছে কি এই কাজগুলো কিন্তু আলটিমেটলি নার্সের কাজ কিন্তু ঘুরে ফিরে কি করতেছে, মেইল নার্স প্রত্যেকটা ওয়ার্ডে না থাকার কারণে, 10% হওয়ার কারণে দেখা যাচ্ছে যে রোগীরা হচ্ছে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। তারা নিচে যাচ্ছে, ওয়ার্ড বয়দের রিকোয়েস্ট করা লাগতেছে, তখন তাদেরকে আবার এক্সট্রা টাকাও দেওয়া লাগে। ভাইয়া আমার বলতে কোনো দ্বিধা নাই, আমি এগুলো ভয় পাই না। যে ওয়ার্ড বয় কিন্তু টাকা নেই, টাকা নেওয়ার পরে পরে দেখা যায় যে ওই ওয়ার্ডে এসে রোগীর পরীক্ষা করায়। কারণ মেইল নার্স তো প্রত্যেকটা ওয়ার্ডে নাই, এদেরকে দূরে দূরে যে কাজগুলো আছে, ইমার্জেন্সি, আইসিইউ, সিসিইউ, এই 10% এদিকে চলে যায়। কারণ অনেক ধরনের কাটা অ্যাক্সিডেন্ট, এগুলো কিন্তু আমাদের মেয়েরা কিন্তু একটু নরম প্রকৃতির হয়, মানতে হবে। তারা রক্ত দেখলে, মাথা ফেটে গেছে এগুলো দেখলে কিন্তু নিতে পারে না, তো ছেলেরা দেখা যায় সব জায়গায় থেকে যায়। তো এইটা আসলে আমার কাছে মনে হয় এটা 10%-এর জায়গায় একটু বাড়ানো উচিত। অ্যাটলিস্ট 20 থেকে 25% করা উচিত, আচ্ছা, যাতে প্রত্যেকটা অ্যাটলিস্ট একজন করে মেল নার্স থাকে। এই বিষয়গুলো আপনার একটা যৌক্তিক আলাপ। আহ, ছেলেদের যে 10% থেকে অ্যাটলিস্ট বাড়ানো দরকার, যেটাই হোক না কেন, যাই হোক। জি, জি, জি। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা বা নার্সিং নিয়ে যারা কাজ করে, বা সামনে আপনিও করবেন বা আমরা এইভাবে আলোচনা করতে করতে একটা জিনিস আলোচনায় চলে আসে। তারপরে যদি আপনার কাছে আমি জানতে চাই, যে
আমরা সবসময় জন্য দেখি যেহেতু নার্সিং এর দুইটা পার্ট, একটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং আর একটা হচ্ছে ব্যাচেলর নার্সিং। এই দুইটা পার্ট ধরেন যে স্টুডেন্টদের একটা ফাংশন থাকে, একটা শ্রেণী আছে ডিপ্লোমা বিএসসি। আবার যখন জব সেক্টরে চলে আসে তখন কিন্তু দুইটা শ্রেণী আছে, হ্যাঁ, কেউ ডিপ্লোমা থেকে আসে, কেউ ব্যাচেলর করে আসে। আবার আমরা দেখি শিক্ষকতায়ও যখন দেখি, বেশ কিছুদিন আগেও দেখলাম, তখনও কিন্তু যে ডিপ্লোমা একটা পক্ষ থাকে, মানে ডিপ্লোমার পরে তারা হায়ার এডুকেশন নিয়েছে, আর একটা সরাসরি গ্রাজুয়েশন থাকে, ঠিক আছে। তো এই যে ডিপ্লোমা প্লাস বিএসসি দের ভিতরে একটা কনফ্লিক্ট দেখা যায় সবসময়ের জন্য। মানে এই বিষয়টা সম্পর্কে আপনি কিছু বলতে চান কিনা, বা এটাকে কিভাবে এই সমস্যাগুলো সমাধান, বা আসলে বিষয়টা নিয়ে একটু যদি আপনি কিছু বলেন আপনার জায়গা থেকে। অবশ্যই, খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। প্রথমত বলে রাখি, আমি কিন্তু বিএসসি নার্সিং স্টুডেন্ট হলো, আমি কিন্তু ডিপ্লোমা ইন নার্সিং এর বিপক্ষে না, তুমি কিছু কথা বলবো। প্রথমে বলে রাখি, আমার মাও কিন্তু একজন ডিপ্লোমা নার্স। সে ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে চাকরি করতেছেন। এখন একটা জিনিস দেখেন, একটা ছেলে বা একটা স্টুডেন্ট ম্যাট্রিক ইন্টারে আর্টস বা কমার্স নিয়ে পড়াশোনা করছে, একটা স্টুডেন্ট ম্যাট্রিক ইন্টার দুটাই সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। আমি যতই সবকিছু সিমিলার ভাবে দেখি, এতটুকু কিন্তু মানতে হবে যে আর্টস কমার্সের থেকে সায়েন্সটা কিন্তু একটু হলেও কঠিন ভাইয়া। এটা কিন্তু মানে আমাদের সবাই এরকম থিঙ্কিং থেকে আসে। আর আমাদের নার্সিংটা তো সায়েন্সেরই সাবজেক্ট। তো যেই ছেলেটা ম্যাট্রিক ইন্টার সায়েন্স নিয়ে বললো, ভর্তি পরীক্ষার সময় ডিপ্লোমা বিএসসির কিন্তু যে জিপিএর যে একটা রিকোয়ারমেন্ট থাকে, এটাও কিন্তু কম বেশি আছে। বিএসসি তে বেশি লাগে পরীক্ষায় বসতে, পরীক্ষায় বসলো বেশি দিয়ে। ডিপ্লোমা বললো 3 বছর, বিএসসি বললো 4 বছর, সাবজেক্ট বেশি, সিলেবাস বেশি, পরীক্ষা বেশি। ঢাকা ইউনিভার্সিটি থেকে পরীক্ষা দেওয়া লাগতেছে। সবকিছুর পরে লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ভিন্ন। সবকিছুর পরে কি হইতেছে, আমাদের দেখা যাচ্ছে যে চাকরির ক্ষেত্রে বা অন্য যে কোনো জায়গায় আমাদের কিন্তু মানে সেম জিনিসটা আসতেছে, 10ম গ্রেড। এই জায়গা থেকে কিন্তু একটা জিনিস কনফ্লিক্ট এইভাবে চলে আসে। যে জিনিসটা হচ্ছে আমাদের, আমার কাছে মনে হয় আমাদের সিস্টেমে কনফ্লিক্টটা বজায় রাখছে, যাতে আমরা উপরে না উঠতে পারি। ডিপ্লোমা বিএসসি যদি মনে করেন সবসময় একজন আরেকজনের পিছনে লেগে থাকে, নার্সিং প্রফেশন কিন্তু আগে উঠতে পারবে না। এইভাবে এই জিনিসটা মানে রয়ে গেছে, যার জন্য মানে সামনের কোনো ক্যারিয়ার ট্র্যাক হোক বা হচ্ছে প্রমোশন হোক, এইগুলা নিয়েও কোনো কথাবার্তা নাই। এই সমস্ত বিষয় নিয়ে হচ্ছে লেগে থাকে। অবশ্যই তো লাগার মতো একটা বিষয়, কারণ যে বিএসসি নার্সিং পাস করতেছে সে অবশ্যই তো একজন ডিপ্লোমা নার্সিং থেকে কোয়ালিফাইড। এটা তো আমার বিএসসি বলতেছে ব্যাচেলর অফ সায়েন্স, আমি গ্রাজুয়েট, একজন ডিপ্লোমা তো গ্রাজুয়েট না। আমি তার থেকে তো আমার তো কোয়ালিফিকেশন বেশি, তো আমার তো ওই জায়গাটা আমার সিস্টেমে আমাকে দিতে হবে। আমাকে দিচ্ছে না, দিচ্ছে, সেও বলতেছে আমি নার্স, আমিও বলতেছি আমি নার্স, মানতেছি তো নার্স। কিন্তু আমি আগেই কিন্তু একটু বলে দিয়েছিলাম যে বাইরের অন্য সব কারণে নার্সরা প্রেসক্রিপশন করতে পারে, তারাই করতে পারে যারা উচ্চ শিক্ষিত। এই যে এই সমস্যাগুলো কিন্তু কনফ্লিক্ট লেগেই থাকে, এইগুলো একটু ঠিক করা খুবই দরকার। আচ্ছা, আপনার জানা মতে, বা আপনার যেহেতু ডিপ্লোমা এবং বিএসসি দুটি স্ট্রাকচার আলাদা, জি জি। তারা যখন পড়াশোনা শেষ করে যখন প্রফেশনাল লাইফে আসে, তখন এই যে অর্থনৈতিক একটা ব্যাপার থাকে, আমরা সোজা কথা যদি বলি স্যালারি, এই বিষয়টা কিভাবে মেনটেন হয় আর কি, মানে এই বিষয়টা কি বলবেন? মানে এখানেও তো বেশ কিছু জটিলতা আছে। অবশ্যই আছে। দেখেন, আমার যদি একদম আমি আমার ঘরের কথায় আসি, আমার আম্মু একজন ডিপ্লোমা নার্স। সে যখন আর তার গভর্নমেন্ট জব হয়, সে 10ম গ্রেডে সে জব পাইলো, মানে দ্বিতীয় শ্রেণী কর্মকর্তা হিসেবে। আবার যে হচ্ছে গ্রাজুয়েট নার্স, বা যার হচ্ছে নট অনলি বিএসসি কমপ্লিট বাট অলসো মাস্টার্স কমপ্লিট, সেও কিন্তু আপনার 10ম গ্রেডেই কিন্তু চাকরি পাইতেছে। তাহলে একটা মানুষ যখন নাকি ডিপ্লোমা পাস করার পর 10ম গ্রেড পাচ্ছে, বিএসসি পাস করার পর 10ম গ্রেড ঢুকতেছে, মাস্টার্স পাস করার পর 10ম গ্রেড ঢুকতেছে, তো এই সমস্ত বিষয় মিলিয়ে স্যালারিটা সেম থাকে। এবং স্যালারিটা হচ্ছে স্যালারি প্লাস প্রমোশন, এগুলো হচ্ছে বাংলাদেশে সিনিয়রিটির উপর ভিত্তি করে হয়। মানে যার যত বয়স বাড়তেছে বা যে যতদিন চাকরি করতেছে, ওই চাকরির বছরের অনুযায়ী, মানে 9 বছর বা 10 বছর পর দেখা যায় যে হচ্ছে 9ম গ্রেড অনুযায়ী বেতন বা এইভাবে বাড়তেছে, সবকিছু নিজ বেতনে। ইভেন যারা হচ্ছে উচ্চশিক্ষিত, দেখা যায় নার্সিং যে কলেজগুলো আছে, হোক সে নার্সিং ইনস্ট্রাক্টর, নার্সিং লেকচারার, এইগুলোর জন্য একটা মিনিমাম রিকোয়ারমেন্ট যেরকম যেরকম হচ্ছে একজন বিএসসি পাশে নার্সিং ইনস্ট্রাক্টর হিসেবে জব করতে পারবে,
যে হচ্ছে মাস্টার্স কমপ্লিট, সে নার্সিং লেকচারার হিসেবে জব করতে পারবে। বাট আলটিমেটলি সবাই কিন্তু যারা নাকি সরকারি কলেজে টিচিং করতেছে নিজ বেতনে করতেছে, প্রমোশন কিন্তু নাই। মানে হসপিটালে যে বেতনটা ছিল সেই বেতনে কলেজে গিয়ে কিন্তু সেই জবটা করতেছে, আলটিমেটলি প্রমোশনটা কিন্তু নাই। আচ্ছা, আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। আর একটা দুইটা প্রশ্ন আপনাকে করব। আপনাদের যে একটা ক্লিনিক্যাল প্র্যাকটিস হয় নার্সিং শিক্ষার্থীদের, জি এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। আমি তো প্রচুর পরিমাণ হসপিটালে যাতায়াত করা হয় আজ থেকে প্রায় 2012-13 সাল থেকে বলতে গেলে। হ্যাঁ, মানে এমন কোনো সপ্তাহ নাই যে 2-4 দিন হসপিটালে যাওয়া হয় না, এবং প্রচুর রুগী পর্যন্ত ডিল করছি। তো অনেক সময় স্টুডেন্ট নার্স দেখলে তো আমরা বুঝতে পারি। তো এখন আমি যদি আপনাকে বলি যে নামটা কিন্তু খুব সুন্দর, ক্লিনিক্যাল প্র্যাকটিস। এই ক্লিনিক্যাল প্র্যাকটিসটা শিক্ষার্থীরা আপনারাই তো, আপনি নিজেও আছেন হসপিটালে কিন্তু করা হয়। তো জি জি অফিসিয়ালি ভাবে ক্লিনিক্যাল প্র্যাকটিস যে নামটা, এটার এইটার যে প্রয়োগ যেটা, এটি হসপিটালে হয় আমাদের বাস্তবতায়। মানে আপনার সাথে এই ধরনের যে অভিজ্ঞতা, আপনার অভিজ্ঞতাটাই বলুন, মানে বুঝতে ওকে, পারছেন তো কি বলছি? আমি অবশ্যই বুঝতে পারছি, মানে প্রবলেম গুলা, এই তো সমস্যাগুলা কি কি আছে ক্লিনিক্যাল হ্যাঁ, প্র্যাকটিসে বা কি কি ফেস করছি। জি জি। ওকে, প্রথমত হচ্ছে আপনার কিছুদিন আগে আমি একটা আপনাদের বরিশালের ভিডিও দেখলাম, তো ওই সমস্যা তো আছে, এইদিকে না যাই। এটা হচ্ছে ম্যাক্সিমাম প্রাইভেট নার্সিং কলেজে হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আমি যদি আসি যে আমি টাকা নিক বা না নিক, আমি হচ্ছে একজন কোয়ালিফাইড নার্স হতে গেলে আমার হচ্ছে যেরকম থিওরিটিক্যাল হচ্ছে জ্ঞান লাগবে, সেরকম আমার ক্লিনিক্যাল সাইডের জ্ঞান লাগবে। তো সেই জায়গায় আমি আসি। আচ্ছা, আমি যখন মানে ক্লিনিক্যাল প্র্যাকটিস করছি, আমি এই মুন্সিগঞ্জ সদর হসপিটালে ক্লিনিক্যাল প্র্যাকটিস করি। পাশাপাশি হচ্ছে যেহেতু আমার আম্মু নার্স, বড় ভাই ডাক্তার, তো আমার অনেক হসপিটালে যাওয়া হয়, তো সব জায়গার সিস্টেম একরকম আমি দেখলাম। ধরেন যে আমি প্র্যাকটিস করতে গেছি, আমার যেখানে যারা সিনিয়র স্টাফ যারা আছে, কি হয় যে একজন নতুন পেশেন্ট আসলো, তো পেশেন্টের ফাইল আসছে, তো ফাইল অনুযায়ী আমাদের অর্ডারটা হচ্ছে আমাদের কেয়ারটা দিতে হবে। তো এখন দেখলাম যে পেশেন্ট হচ্ছে, ধরলাম ডায়রিয়া নিয়ে আসলো, সাপোজ ডায়রিয়া নিয়ে আসছে। এখন ওইখানে ডক্টর সামনে লেখা আছে যে একটা মেট্রো দিতে হবে, একটা কলেরা স্যালাইন দিতে হবে, তো কোন বেলায় কোন যদি মুখে ওষুধ খাইতে পারে সেগুলো দেয়া আছে। এখন আমাকে বলবে, ধরেন যে আমি হাতের কাজটা শিখছি, যে তুমি অমুক বেডের অমুক পেশেন্টকে গিয়ে এই স্যালাইনটা লাগাই দিয়ে আসো, এই মেট্রোটা মানে ঝুলাই দিয়ে আসো। আমি একদম কিন্তু আমার নিজের মতো করে বলতেছি, ঠিক আছে? তা আমি গেলাম, আমি ওটা লাগাই দিয়ে ঝুলাই দিয়ে আমি চলে আসলাম, বাট আলটিমেটলি তো এরকম হওয়া উচিত না। সবাইকে আমি সেম বলতেছি না, এখন যারা নতুন যারা আসতেছে, নতুন যারা নাকি স্টাফরা জয়েন হচ্ছে, চাকরি পাইতেছে, এদের মধ্যে আমি আবার দেখি যে না, খুব সুন্দর কেউ কেউ যা এসে বোঝায়, সবাই না, কিছু কিছু। তো আমাদের যেটা বোঝানো উচিত, আমরা কিন্তু দেখেন অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোফিজিওলজি, ফার্মাকোলজি, মানে মোটামুটি সব সাবজেক্ট প্রত্যেক ইয়ারে পাস করে আমরা এখানে দেখতেছি। যেটা আমি বইয়ে পড়তেছি, আমার তো এখানে গিয়ে প্র্যাকটিক্যালি আমাকে দেখাইতে হবে, বুঝাইতে হবে। অ্যাজ এ নার্স আমার যে রোল গুলো আছে, আমি একজন টিচার, হেলথ এডুকেটর, আমি একজন কাউন্সিলর। তো আমি রুগীকে তো ওই ওই হেলথ এডুকেশন আমার দিতে হবে, ক্যাপ দেওয়ার পরে আমাকে কাউন্সিলিং করে আসতে হবে। তা আমার তো উচিত যে আমি যদি একজন স্টাফ হই, আমি স্টুডেন্টের সাথে যাব, গিয়ে আমি বলবো যে ডায়রিয়া কি জন্য হইতেছে, কোন ব্যাকটেরিয়া দ্বারা হইতেছে, ডায়রিয়া কিভাবে ছড়াচ্ছে, বায়ুর মাধ্যমে ছড়াচ্ছে, হাতের মাধ্যমে ছড়াচ্ছে, পানির মাধ্যমে ছড়াচ্ছে, তাই না? ডায়রিয়া হলে পরে আমাদের কি কি খাবার খাওয়া যাবে না, কি কি থেকে আমাদের মানে সতর্ক থাকতে হবে, কিভাবে রোগটা সারবে, এই ওষুধটা দিতে সেটা আমার সুন্দরভাবে এক্সপ্লেন করতে হবে। এই যে যে বিষয়গুলো আছে, রোগের যে প্যাথোফিজিওলজি, মানে আমার শরীরে কিভাবে রোগ বালাই গুলো হচ্ছে ছড়াচ্ছে, বা কিভাবে আমার নর্মাল ফাংশন থেকে অ্যাবনর্মাল ফাংশন চলে যাচ্ছে, এই জিনিসগুলা আলটিমেটলি মানে সবার ক্ষেত্রে বলবো না, ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম যারা সিনিয়র স্টাফ নার্স আছে, এই জিনিসটা একটু ল্যাগিংস আছে। স্টুডেন্ট নার্স হিসেবে মনে হয় না এটা বলা আমার উচিত, তবু কষ্টের জায়গা থেকে বললাম আর কি, আমি যেটা পাইছি আর কি, আমার যেটা বাস্তব অভিজ্ঞতা। আত্মসমালোচনা করা, আত্মসমালোচনা করা তো অপরাধ না। মানে আমাদের মধ্যে না, একটা এরকম একটা ফিলিংস কাজ করে, আমরা আসলে আত্মসমালোচনাটা আমরা নিতে পারি না। হ্যাঁ, এটা দেখবেন জি জি এটার জন্য আমার সাথে অনেক যারা প্রফেশনাল আছে, জি বিভিন্ন হেলথ প্রফেশনাল, ডক্টর অমুক তমুক, অনেকের সাথে আমার কিন্তু একটু লাগে। হ্যাঁ,
তা আসলে জি আত্মসমালোচনাটা ভাই খারাপ না। আমি একটা জিনিস জি আমি পারি না, এটা বলতে সমস্যা কোথায়? বা আমার জি আমার জি প্রফেশনে এই ডিস্টার্বটা আছে, এই সমস্যাটা আছে, এটা তো খারাপ কোনো কিছু না। আর জি আর জি জি আপনার কি মনে হয়, আপনার এই যে কয়েকদিন আগে আপনি দেখছেন যে ওই দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের যে শিক্ষক যারা, তাদের জি তাদের যে কোয়ালিটি, হ্যাঁ তাদের কোয়ালিটি কিন্তু জি দক্ষিণ এশিয়াতে যতগুলো দেশ আছে তার মধ্যে বাংলাদেশে কিন্তু একদম নিচে। দক্ষিণ এশিয়াতে 8টা দেশ আছে। আপনি কল্পনা করতে পারেন, ধরেন আফগানিস্তান, মালদ্বীপ, এইসব কান্ট্রির নিচেও আমাদের বাংলাদেশের শিক্ষকদের যে একটা অবস্থা। হ্যাঁ, এখন ধরেন এই সিচুয়েশনে আমরা পড়ছি, এখন এইটা যদি আমি আলোচনা করি, কি শিক্ষকদের বদনাম হওয়ার কথা? বদনাম হওয়ার কথা না তো। কাজে জি, অবশ্যই। আত্মসমালোচনা করা তো খারাপ না, আত্মসমালোচনা করলে হ্যাঁ হ্যাঁ আমাদের তো ডেভেলপ হওয়ার সুযোগ থাকে, তাই না? এখন আমার হ্যাঁ যেটা হ্যাঁ নাই, আমি যদি ওইটাকে নিয়ে গর্ব করি, তো লাভ নাই, সমস্যা কোথায়? হ্যাঁ আপনার যেটা ক্লিয়ার আপনি এটাই বলেন। হ্যাঁ বলেন, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। জি। আরেকটু প্রবলেম কোন জায়গাটা হয়, আমি জানি না যে বাকি একটা আমাদের যারা পার্ট আছে কিভাবে নিবে। ধরেন যে আমার একজন আমি তো স্টুডেন্ট, আমি তো বিএসসি কমপ্লিট করতেছি। তো আমি তো ডিপ্লোমাদের থেকে অবশ্যই আরো ডিপ পড়াশোনা করতেছি, তাই না? আমার তো তাদের থেকে থিওরিটিক্যাল জ্ঞানটা বেশি, এটা তো অবশ্যই মানতে হবে যেহেতু আমার ডিগ্রিটা অবশ্যই। বড়। তা আমি যখন ক্লিনিক্যাল প্র্যাকটিসে যাচ্ছি, আমার কিন্তু যে একদম দেখা যাচ্ছে এরকম আছে যে নাকি নার্সিং মানে সুপারভাইজার বা মেট্রন এরকমও আছে হসপিটাল ভিত্তিক, যারা হচ্ছে এখনো মানে সেই ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা পাস যারা আর কি, এরকম আছে আমাদের ম্যামরা আছে আর কি। তো দেখ তাদের কিন্তু আসলে বয়স হয়ে গেছে, এখন পড়াশোনা করার বয়সটাও নাই, এই দিকে আসতেছি না। তো সমস্যাগুলো কোন জায়গাটা হয়, যদি সুন্দরভাবে এই ক্যারিয়ার ট্র্যাকটা ঠিক করা না হয়, প্রমোশন সিস্টেমটা ঠিক করা না হয়, দেখেন মানে আমি কিন্তু যে জিনিসটা আমি জানতেছি হয়তো এটা একটু ভুল হইতেছে, এই প্রসিডিউরে একটু ভুল হইতেছে, আমি কিন্তু চাইলে বলতে পারতেছি না কারণ আমার সিনিয়র সে। তো এখানে কিন্তু আলটিমেটলি হবে তিনটার সমন্বয়ে, এডুকেশন, স্কিল এবং এক্সপিরিয়েন্স, এই তিনটা জিনিসের সমন্বয়ে হচ্ছে লিডারশিপটা দেওয়া উচিত, যারা নাকি উচ্চশিক্ষিত, যার জন্য ক্লিনিক্যাল প্র্যাকটিস আরো প্রবলেম হচ্ছে। কারণ সবাই তো সেম অবস্থায় আছে, সবাই যার যার রাজা মনে করে নিজেকে। এই ব্যাপারগুলো হচ্ছে হচ্ছে এটা হচ্ছে আমাদের সিস্টেম করে রাখছে, আমাদের আমাদের দোষ না, কিন্তু সিস্টেম থেকে সমস্যাটা হচ্ছে আর কি। আচ্ছা, আপনি যে সমস্যাগুলোর কথা বললেন, বা যে সিস্টেমের কথা বললেন, এই সমস্যাগুলো হয়তো বা আস্তে আস্তে এই জিনিসগুলো পরিবর্তন আসবে। কারণ ইনশাল্লাহ আশা রাখি ঠিক একটু হবে। পিছনে ফিরে তাকাই যে নার্সিং প্রফেশনটা আসলে কোথা থেকে বাংলাদেশে শুরু হয়েছিল আর এখন কোন জি, পর্যায়ে আসছে। এখন হয়তো কোন বা আগামী পর্যায়ে 30 আসছে, হ্যাঁ পরে বা 30 বছর পরে এটি অনেক ডেভেলপ করবে, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই। তো এই বিষয়টা একটু সময় লাগবে। তো আমরা হুম। মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। আহ, আমি সকলের উদ্দেশ্যে একটা বিষয় বলতে চাই যে আমরা এই যে আলোচনাগুলো করি, এটি আসলে কারো সমালোচনা করা না, কাউকে উদ্দেশ্য করে কথা বলা না, আমাদের আলোচনা করার জন্য আমাদের আলোচনা করা। আমরা এই বিষয়গুলো নিয়ে যে কোনো সমস্যা, পৃথিবীতে যা কিছু হোক না কেন, একমাত্র আলোচনার টেবিলেই সেগুলো সমাধান হয়, এবং ওই আলোচনাটা কারো না কারো তুলতে হয়। তোলার পর ওই আলোচনাগুলো অ্যাবসলিউটলি। আরো আলোচনা হয়, দেন তারপর ওইটার একটা সমাধান চলে আসে। আমরা আমাদের জায়গা থেকে আমরা মূলত সেই কাজটাই করতে চাচ্ছি, আমরা আলোচনাগুলো চালিয়ে যেতে চাচ্ছি। অনেকে আছে যে দেখা যাচ্ছে কি, আপনি একটা জিনিস খেয়াল করবেন সিজন, যে নার্সিং এর কোনো একটা বিষয় নিয়ে যদি আমি সমালোচনা করি, নার্সিং এরই আবার অনেক মানুষজন আছে, সে দেখা যাচ্ছে আমাকে ধুয়ে দিচ্ছে। সেম জি একইভাবে, মানে একইভাবে আমি যদি কোনো মানে ডাক্তারদের সমালোচনা করি, জানতে আপনি হয়তো আমার আইডিতে যেহেতু আপনি আছেন, আপনি নিজেই দেখছেন আমি কতটা হ্যারাসমেন্টের শিকার। হ্যাঁ হ্যাঁ, আমাকে ধুয়ে দিচ্ছে। সেম একইভাবে আমি যদি ডিএমএফ দের সমালোচনা করি, আমাকে ধুয়ে দিচ্ছে। মানে আমাদের একটা প্রবণতা আছে, এই সংখ্যাটা কিন্তু কম, ধরেন এই সংখ্যাটা কিন্তু খুবই কম। তো জি এইগুলো নিয়ে আসলে আমরা খুব বেশি একটা চিন্তা করি না। আমরা সবসময়ের জন্য বলতে চাই যে কারো সমালোচনা বা কাউকে হেয় প্রতিপন্ন করা বা কাউকে টার্গেট করে কথা বলাটা আসলে আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য। উদ্দেশ্যটা খুবই সুস্পষ্ট, একদম সুস্পষ্ট বলতে এটাই যে জনগণের স্বাস্থ্য সেবা, নার্সিং পেশাটা যদি উন্নত হয়, জনগণের স্বাস্থ্য সেবার মানটা উন্নত হবে। উন্নত ডাক্তারদের হবে। প্রফেশন যদি আরো উন্নত হয়, ডাক্তাররা যদি অনেক সুযোগ সুবিধা পায়, জনগণের স্বাস্থ্য সেবা আরো উন্নত হবে। প্রাইমারি হেলথ সেক্টর যদি উন্নত হয়, তাহলে কি হবে, জনগণের হেলথ সেক্টর বা স্বাস্থ্য সেবাটা কিন্তু আরো উন্নত হবে। জনগণ আর কিন্তু, সাধারণ মানুষ কিন্তু প্রাইমারি হেলথ সেক্টরে একটা তার যে সমস্যা সমাধান করতে পারবে, তার কিন্তু উল্টে কিন্তু টার্সিয়ারি লেভেলে বা সেকেন্ডারি লেভেলে তার আসতে হবে না। এই আলাপগুলো অবশ্যই। নিয়ে আমরা কাজ করি। কেউ আমাদের কোনো টার্গেট না, আমাদের টার্গেট হুম। হচ্ছে একটা, আমরা চাই যে হেলথ সেক্টরটাকে যদি একটু ডেভেলপ করা যায়। আসলে আমাদের হাতে তো কিছুই নাই, একদম কিছুই না, আমরা পারবো এরকম আমাদের সুযোগ আছে, আমাদের চর্চা করার, কথা বলার, সেই কাজটাই আমরা আচ্ছা। করতেছি।
আমরা অবশ্যই। আপনি দেখবেন যে একজন বিখ্যাত ব্যক্তির একটা কথা আছে যে তুমি দৌড়াও, দৌড়াতে না পারলে হাঁটো, হাঁটতে না পারলে হামাগুড়ি দাও, আর যদি তুমি সেটাও না পারো, যে করতেছে তাকে তুমি সমর্থন করো। তো এক পর্যায়ে ওই চমৎকার। কাজটা আমরা করতেছি। তো এই ছিল আজকের মূল আলাপ। সিজান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা তরুণ শিক্ষার্থী যারা আছে, যারা স্টুডেন্ট নার্স বা মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করা হয়েছে, বা যে কোনো পেশাজীবী, যে কোনো নার্স, ডাক্তার, মেডিকেল টেকনোলজি, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, যে কোনো সেক্টরের যে কেউ যদি চান, বা সাধারণ কোনো মানুষ আপনি যদি চান স্বাস্থ্য সেবা নিয়ে আপনার কোনো পরামর্শ বা আপনি কোনো বিষয়ে আলোচনা করতে চান, আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনার কথা শুনবো, এবং যদি গঠনমূলক কথা হয় আমরা সেগুলো প্রচার করব। ঠিক এইভাবেই সিজানের সাথে আজকে আমাদের বসা। সিজানের যে একটা ইন্টালেকচুয়াল, যে ওর যে অ্যাডভান্স লেভেলটা দেখলাম ওর সাথে কথা বলে, ওর যে কথাগুলো মানুষকে জানাইতে চায় এবং প্রতিটা মানুষের কথা জানানোর জন্য একটা মাধ্যম লাগে, সিজান হয়তো মনে করছে ওই মাধ্যমটা হয়তো বা আমি, কোনটা হতে পারে। তো সেই জায়গা থেকে আমি খুবই অবাক হয়ে গেলাম, আমার জায়গা থেকে, যে একজন, কারণ আমি তো, আমাদের তো 2016 সাল থেকে আমার হাত থেকে প্রচুর নার্সিং এর স্টুডেন্টরা বের হয়ে গেছে। অনেক স্টুডেন্ট এখন বিভিন্ন জায়গাতে, খুবই ভালো ভালো জায়গাতে জব করতেছে, দেশের বাইরে জব করতেছে, অনেক উচ্চ পর্যায়ে, অনেক মানে পর্যায়ে অনেকে চলে গেছে। খুব ভালো লাগে, আমরা তো দেখে আসতেছি যে এত অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট লাইফে আসলে চিন্তা করাটা খুবই কম স্টুডেন্টই আমরা পাবো। তো সেই জায়গা থেকে আমি সিজানকে আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সিজান। আর আপনার এই চিন্তাটাকে আরো মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে, মানে চিন্তাটাকে নিজের মধ্যে রাখা যাবে না, হয় আমার মাধ্যমে, নতুবা এখন সবথেকে বড় মাধ্যম সোশ্যাল মিডিয়া, প্রতিনিয়ত লিখতে হবে, কথা বলতে হবে। জি ভাই, আমি নিজেও টুকটাক কন্টেন্ট বানিয়ে চেষ্টা করি মানুষকে জানানোর জন্য আর কি। হ্যাঁ, তো এই জিনিসটা আপনার সবসময়ের জন্য মাথায় রাখতে হবে। তো সিজান, আমরা আজকেরা এখানে শেষ করছি। আহ, আপনাকে আবার অনেক অনেক ধন্যবাদ। নেক্সট কোনো একটা অবশ্যই। সময়, কোনো একটা পর্যায়ে আবার কথা হবে। আপনার সাফল্য কামনা করি, ইনশাআল্লাহ। আপনার হাত ধরে নার্সিং এ অনেক সফলতা আসুক। জি, আপনাকে অনেক অনেক ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি, দোয়া ধন্যবাদ রাখবেন ভাই। আপনাদের সকলকে। আমরা এরকম নার্সিং, মানে হেলথ সেক্টরের যে কোনো বিষয় নিয়ে সবসময়ের জন্য আলোচনা করতে আমরা খুবই আগ্রহী। আপনার যে কেউ চাইলে আমার সাথে যুক্ত হয়ে আলোচনা করতে পারেন। আপনি একজন সাধারণ মানুষ যদি হন, মানে হেলথ প্রফেশনের বাইরে হন, কোনো সমস্যা নেই। যে কোনো অ্যাঙ্গেল থেকে আমরা হেলথ সেক্টর নিয়ে কথা বলতে চাই। কথা বলতেই হবে, মৃত্যুর আগ পর্যন্ত কথা বলবো। হেলথ সেক্টরটাকে আমাদের ডেভেলপ করতেই হবে।